হ্যালো, ইটস মি রুমি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমি আল্লাহর মধ্যে অনেক ভালো। আবার নতুন একটা ট্রাভেল ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আর লাগেজপত্র আমি গুছিয়ে নিয়েছি অলরেডি, কিন্তু আমি সিএনজিতে উঠে পড়েছি। এখন সকাল বাজে হচ্ছে 6টা 41। আর আমি যাব হচ্ছে নেপালের কাঠমান্ডুতে। এটা হচ্ছে স্পেশাল একটা ব্লগ আমার জন্য, কারণ আমার বার্থডে হচ্ছে আর 2 দিন পরে। এই ট্রাভেল ট্রিপটা পুরোটাই হচ্ছে আমাকে ডেডিকেট, কারণ এটা হচ্ছে আমি আমার বার্থডেটাকে স্পেশাল করার জন্য নেপালে ঘুরতে গিয়েছিলাম। আমার বার্থডে হচ্ছে নভেম্বরের 16 তারিখে, আমি গিয়েছিলাম 13 তারিখে। আমি কিন্তু অলরেডি এয়ারপোর্টের মধ্যে চলে এসেছি। আমি আমার বোর্ডিংও নিয়ে নিয়েছি, আর এখন ইমিগ্রেশন সেরে আমি চলে এসেছি একদম ভিতরের দিকে। নভেম্বর যেহেতু একটু শীত ছিল, একটু না অনেকটা ছিল, বাট বাংলাদেশের তুলনায় নেপালে কিন্তু অনেক বেশি শীত পড়ে, বেশি করে রাতের বেলা। তো এবারে আমি যাচ্ছি হচ্ছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে। আর আমার টোটাল টিকিট হচ্ছে আপ ডাউন মেবি 46 বা 45 এমন লেগেছে। আমি আমার ইমিগ্রেশন কিন্তু কমপ্লিট করে ফেলেছি। একটু প্রশ্ন তারা করেছিল, আর এর আগে আমার 2-1টা দেশ ঘোরা আছে। তো এখন আমি যাচ্ছি হচ্ছে লঞ্চে। যেহেতু আমার হাতে অনেকটা টাইম আছে, সেহেতু আমি সকালবেলা ঘুম থেকে বের হয়ে চলে এসেছি, নাস্তাও করা হয়নি। আর আমার এক্সেস আছে হচ্ছে সিটি ব্যাংকের লঞ্চে, তো আমি এখন সিটি ব্যাংকের লঞ্চে চলে এসেছি। বাংলাদেশের এয়ারপোর্টে কিন্তু বিভিন্ন ধরনের লাউঞ্জের সুবিধা আছে। তোমাদের যদি কার্ড থাকে তাহলে তোমরা এই সুবিধাগুলো উপভোগ করতে পারবে। আর আমি আমার কার্ড দিয়ে এই ফার্স্ট টাইমই সিটি ব্যাংকের লাউঞ্জে আসলাম। তো এদের পরিবেশটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমার এবারের ফ্লাইটটা ছিল হচ্ছে বাংলাদেশ বিমানে, যেটার ভাড়া কত লেগেছে সেটা তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছি। আর আমি বাংলাদেশ থেকে হচ্ছে হোটেল বুকিং করে গিয়েছিলাম। আমার হোটেলটা ছিল হচ্ছে কাঠমান্ডুর বাবর মহল রোডে। এটা এয়ারপোর্ট থেকে 10-15 মিনিট লেগেছে আমাকে যেতে। আয়না দেখলেই মেয়েরা একটু ঢং করে, আর আমিও কিছু পিকচার, কিছু ভিডিও নিয়ে নিয়েছি আমার টিকটকের জন্য। তার সাথে এখানে আমি খাবার নিয়ে নিয়েছি, মেবি খিচুড়ি, মাংস, সাথে ফ্রুটস নিয়েছি, এখানে ডেজার্ট নিয়েছি। সবকিছু মিলিয়ে কিন্তু এদের খাবারটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই যে ব্যাগটা দেখছো, এটা কিন্তু আমার অল টাইম ফেভারিট একটা ব্যাগ। আর এখন আমি ঝটপট করে খেয়ে নেব। আমার হাতে অনেকটা টাইম আছে, বাট তারপরেও আমি কুইকলি বের হয়ে যাব। তো আমার খাওয়া কমপ্লিট, আর আমি একটু ওয়াশরুমে যাব, কারণ বিমানের ওয়াশরুম আমার একদমই ভালো লাগে না। আর প্রথমে যদি যাওয়া যায় তাহলে কিন্তু একটু ওয়াশরুমটা পরিষ্কার থাকে, না হলে কিন্তু ওয়াশরুমের অবস্থা একদমই যাচ্ছে তাই হয়ে যায়। তো এদের ওয়াশরুমে চলে এসেছি। ওয়াশরুমটাও বেশ নেট অ্যান্ড ক্লিন ছিল। আমার খুব ভালো লাগে হচ্ছে বিভিন্ন হোটেল এবং এয়ারপোর্টের ওয়াশরুমগুলো। এখন আমি ঝটপট করে বের হয়ে যাচ্ছি, আর বেশিক্ষণ নেই আমার বোর্ডিংয়ের। আর হচ্ছে আমার গেট নাম্বার মেবি ছিল হচ্ছে 12, তো 12টা একটু লাস্টের দিকে ছিল। আর এখন আমি একটা দৌড় দেবো, কারণ আমার হাতে আর একদমই বেশি টাইম নেই। খেতে খেতে আর ঢং করে পিকচার তুলতে তুলতে আমার কিন্তু খুব লেট হয়ে গিয়েছে। আর যেহেতু গেটটাও একটু দূরে ছিল, এই জন্য এখন আমাকে দৌড় দিতে হবে জোরে সোরে। আমার সাথে জাস্ট একটা লাগেজ ছিল, যেটা আমি বেল্টে দিয়ে দিয়েছি, আর সাথে আমার হ্যান্ডব্যাগ আর আমার জ্যাকেট আর ফোন। বাস এই হচ্ছে আমি হ্যান্ড ক্যারি করেছি। এখন হচ্ছে ফাইনাল সিকিউরিটি শেষ করে আমি ভিতরে চলে এসেছি। আর এখান থেকে আমি গাড়িতে করে যাব হচ্ছে বিমানে। আমি ছাড়াও কয়েকজন ছিল। আমি ভেবেছিলাম মেবি আমি লাস্ট, কিন্তু একটু লেট হয়ে গিয়েছে। আমি কিন্তু মনে মনে অনেক এক্সাইটেড ছিলাম, আর ভালোও লাগছিল সবকিছু মিলিয়ে, কারণ এবার একদম টোটালি আমি একা যাচ্ছি। সবকিছু আমাকে একাই ম্যানেজ করতে হবে, বাট বার্থডেটাকে স্পেশাল করার জন্য এর থেকে ভালো কিছু আর ছিল না আমার মনে হয়। এবারে ট্রিপটা কিন্তু আমি আসলে অনেক বেশি এনজয় করেছি, কারণ আমি ভয়েস ওভার কিন্তু পরে দিচ্ছি। আমি খুবই এনজয় করেছি, আমার খুবই ভালো লেগেছে। আমি অনেক ঘুরেছি, বাট এই ট্রিপটা আমার জন্য অনেক বেস্ট ছিল, আর বেস্ট বার্থডেও ছিল। মানে হচ্ছে বেস্ট বার্থডে ফর এভার। তো এখন আমি আমার সিটে বসে পড়েছি। আমার পাশে যে সিট ছিল সেটা কিন্তু ফাঁকা ছিল, কিন্তু বিভিন্ন মানুষ হচ্ছে তাদের সিট থেকে উঠে সামনের দিকে এসে বসছিল।
আমার পাশের দুটা সিট কিন্তু খালি ছিল, আর এই ভাইয়াটার মেবি পিছনের দিকে ছিল। এরা কয়েকজনই সব পিছন থেকে সামনের দিকে এসে বসেছে। বিমানে এত বেশি লোক ছিল না, বেশিরভাগ সিটই কিন্তু খালি ছিল, বেশি করে সামনের দিকে। আর এখন বাজছে হচ্ছে 10:46 মতো। কতটুকু সময় ডিলে হয়েছে আর কখন আমরা পৌঁছেছি সেটা তোমাদের দেখাচ্ছি। এখন বাজে হচ্ছে 11:04। এখনো কিন্তু আমাদের বিমান ছাড়েনি। এটা হচ্ছে বাংলাদেশ বিমান, ডিলে না করলে তো হবে না। আমি আজ পর্যন্ত যতবারই বাংলাদেশ বিমানে উঠেছি ততবারই বাংলাদেশ বিমান অনেক ডিলে করেছে। লাস্ট আমি যখন যশোরে গিয়েছিলাম এটা হচ্ছে মারাত্মক ডিলে করেছিল। এটা ছিল হচ্ছে 2023-এর নভেম্বর মাসে। আর তারপরে আমি হচ্ছে 2024-এ গিয়েছিলাম হচ্ছে কলকাতাতে, সেটাতেও বাংলাদেশ বিমানে গিয়েছিলাম, বাট ওই ফ্লাইটটা একদম অন টাইম ছিল। আর সেটারও ভিডিও খুব শীঘ্রই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, অবশেষে আমাদের প্লেন কিন্তু টেক অফ করে ফেলেছে। এখন বাজে হচ্ছে বাংলাদেশ টাইম 11:09। আর তারা হচ্ছে আমাদের কিছুক্ষণ পরেই এই খাবারগুলো দিয়েছিল, যেটা আমি একদমই খাইনি। জাস্ট আমার এই বারটা ওদের অনেক বেশি ভালো লাগে। আমি নেপাল যাওয়ার আগে অনেকগুলো ভিডিও দেখেছিলাম, তাদের খাবারের রিভিউও দেখেছিলাম। ঠিক তারা যেমন বলেছিল তার থেকেও জঘন্য মেবি, কারণ আমি এটা খাইনি, কারণ এটা খুবই ঠান্ডা ছিল। আমি পাশের ভাইয়াটাকে দিয়ে দিয়েছিলাম। আর এটা হচ্ছে আমাদের বিমান কিন্তু এখন নেপালে অলরেডি চলে এসেছে। আর এটা হচ্ছে নেপালের শহর, নেপালের আকাশ। নেপাল নিয়ে একটু মনে মনে ভয় ছিল, কারণ এর আগে ইউএস বাংলার যে ঘটনাটা ঘটেছিল সেটা নিয়ে। বাট আমি এই ফার্স্ট টাইম যখন নেপালে আসলাম, তো আমার কাছে তো মনে হয়নি আসলে অতটা ভয়ের। সবকিছু মিলে আমার অভিজ্ঞতাটা অনেক ভালো ছিল। আর শুনেছিলাম সব থেকে নাকি ডেঞ্জারাস এয়ারপোর্ট হচ্ছে এই নেপালের, বাট আমার কাছে তো একদমই মনে হয়নি। ল্যান্ডিংটাও অনেক ভালো ছিল, স্মুথ ছিল, সবকিছু মিলিয়ে কিন্তু অনেক ভালোই ছিল। আসলে আমার মনে হয়েছে যে ওই দিন ওই মানুষগুলোর কপালে ওই জিনিসটা লেখা ছিল, বিধায়ী হয়েছে। তাছাড়া কিন্তু এই এয়ারপোর্টটা যেভাবে মানুষ বলে বা যেভাবে শুনেছিলাম সেরকম কোনো কিছুই না। তো যাই হোক, অবশেষে আমি নেপালে চলে এসেছি। ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, নেপাল। ওয়েলকাম টু নেপাল। আমি মনে মনে কিন্তু অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে একা একা পুরো নেপাল শহরটা আমি এক্সপ্লোর করব। ফার্স্টে এয়ারপোর্টে ঢুকে এরকম একটা বুদ্ধার মূর্তি দেখতে পাবে, আর তারপরে এই ভিতরের দিকে চলে যেতে হবে। যেহেতু নেপালে হচ্ছে বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা, কোনো ভিসা লাগবে না, এখান থেকেই তোমাদের ভিসাটা প্রসেসিং করবে। বাংলাদেশ থেকে আসার সময় একটা অ্যাপ্লিকেশন করে আসলে তোমাদের আর এখানে এসে সেই অ্যাপ্লিকেশনটা করতে হবে না, জাস্ট সেটা নিয়ে দাঁড়িয়ে পড়লেই হবে। তারপরে ইমিগ্রেশন শেষ করে তোমরা ভিতরে ঢুকতে পারবে। অনেক বাংলাদেশি ছেলে মেয়ে এসেছে, অনেকে ঘুরতে এসেছে, অনেকে এসেছে হচ্ছে এখান থেকে ইউরোপে যাওয়ার কাগজপত্র জমা দেওয়ার জন্য। তো আমার কিন্তু ইমিগ্রেশন কমপ্লিট। আমি ইমিগ্রেশন কমপ্লিট করে ভিতরে চলে এসেছি। আর ইমিগ্রেশনে আমাকে কোনো প্রকার প্রশ্ন করেনি। খুবই স্মুথ একটা ইমিগ্রেশন ছিল, যেটা সচরাচর সব দেশেই হয়ে থাকে, কিন্তু আমাদের দেশের ইমিগ্রেশনে একটু ঝামেলা করে, যা আমার মনে হয়েছে আর কি। তো ফাইনাল সিকিউরিটি শেষ করে আমি আমার লাগেজ কালেক্ট করে এখানে দাঁড়িয়ে আছি। চিন্তা ভাবনা করছি যে আমি সিম কিনবো কিনা, আর আমি কিভাবে আমার হোটেলে যোগাযোগ করব, তারা কি গাড়ি পাঠিয়েছে কিনা। তো আমি যেখানে দাঁড়িয়েছিলাম এখান থেকে তোমরা চাইলেই তোমরা নেপালি সিম কিনতে পারো, আর তোমরা চাইলে এখান থেকে তোমাদের টাকাটা ভাঙিয়ে নিতে পারো। সত্যি কথা বলতে আমি কোনো ডলার বা কোনো প্রকার টাকা নিয়ে আসিনি, জাস্ট কার্ড থেকেই আমি টাকা উঠাবো আর কার্ড থেকেই আমি ইউজ করব। কার্ড থেকে 10,500 টাকা করে কাটবে, তো ব্যাপার না। তো আমি এখন বাইরে চলে এসেছি, আর আমি খুঁজছিলাম যে আমার হোটেল থেকে আমাকে কোনো গাড়ি দিয়েছে কিনা। তো আমার নামের কোনো নাম প্লেট এখানে আমি দেখছি না। তো অনেকক্ষণ আমি খোঁজাখুঁজির পরেও যখন আমার হোটেল থেকে কোনো গাড়ি আমি দেখিনি, কারণ ছিল এখানে একটু প্রবলেম হয়েছিল, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো অনেকক্ষণ দাঁড়ানোর পরে আমি অনেক মানুষকে জিজ্ঞাসা করেছিলাম, তো তারা বলছিল বিভিন্ন রেট চাচ্ছিল আমার হোটেল, কিন্তু আমার হোটেল কিন্তু এয়ারপোর্ট থেকে 10 থেকে 15 মিনিট লাগে যেতে। কিন্তু আমি অন্য কোনো ক্যাব করিনি, কারণ আমার হোটেল থেকে গাড়ি দেওয়ার কথা ছিল। আর ঝামেলাটা হয়েছিল হচ্ছে আমি যখন হোটেল বুকিং করি তখন হচ্ছে আমাকে টাইম উল্লেখ করার দরকার ছিল ফ্লাইটের, কিন্তু আমি ফ্লাইটের টাইমটা উল্লেখ করিনি। এই জন্য আসলে তারা বুঝতে পারেনি যে আমি কয়টার দিকে বা কখন আমার ফ্লাইট আসবে বা নামবে, এই জন্য তারা কোনো গাড়ি পাঠায়নি। তো পরে আমি ওখানে একটা বাংলাদেশি ভাইয়ার কাছ থেকে নাম্বার নিয়ে আমি আমার হোটেলে ফোন করেছিলাম। তারপরে আমাকে একদম 10 থেকে 15 মিনিটের মধ্যে আমার গাড়িটা চলে এসেছিল, আর আমি পরে আমার হোটেলের গাড়িতে গিয়েছি। ড্রাইভারটা অনেক ভালো ছিল, আর এটা হচ্ছে ফেস্টিভ সিজন চলছিল, এই জন্য তারা খুব সুন্দরভাবে এখানে রঙ্গোলি করে রেখেছে।
আর এই হোটেলটা যদিও 5 স্টার, একটু এক্সপেন্সিভ, বাট হোটেলের প্রত্যেকটা স্টাফ, ইভেন্ট ড্রাইভার, ইভেন্ট ক্লিনার, প্রত্যেকটা মানুষের ব্যবহার আচার অনেক ভালো ছিল, অনেক হেল্পফুল তারা। আমি সবাইকে বলবো যদি তোমাদের বাজেট একটু বেশি থাকে তাহলে তোমরা অবশ্যই হোটেলটাতে যেতে পারো, কারণ এই হোটেলের স্টাফগুলো এত ফ্রেন্ডলি ছিল, খুব সহজ হয়েছে এদের জন্য আমার আরও নেপাল ট্যুরটা। কথা বলতে বলতে আমি কিন্তু আমার রুমে চলে এসেছি, আর কুইক একটা ট্যুর আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আর আমি আমার রুমের পুরো রুম ট্যুরটা অন্য একটা ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করব। সব কিছু মিলিয়ে কিন্তু আমার রুমটা অনেক সুন্দর ছিল। আর এই রুমের ভাড়া ছিল হচ্ছে বাংলাদেশি টাকা 15,000 টাকা করে, মানে প্রতি রাত 15,000 টাকা, সাথে হচ্ছে ব্রেকফাস্ট ফ্রি। বাংলাদেশে কিন্তু এতটা শীত ছিল না, কিন্তু নেপালে কিন্তু শীত অনেকটা আছে, বেশি করে রাত যত গভীর হবে তত বেশি ঠান্ডা পড়ে, যেহেতু এটা হিমালয়ের দেশ। এই জন্য আমার সব কিছু মিলে রুমে আসতে আসতে অনেক দেরি হয়ে গিয়েছে, মানে লেট হয়ে গিয়েছে। তো আমি ঝটপট হোটেলের এখানে হচ্ছে খাবার অর্ডার দিয়ে দিয়েছি। এখানে নিয়েছি হচ্ছে আমি বাসমতি রাইস, সালাদ, সাথে হচ্ছে বাটার চিকেন নিয়েছিলাম। খাবারটা কিন্তু অনেক ওয়াও ছিল। খাওয়া শেষ করে আমি একটু রেস্ট করেছি, তারপরে ফ্রেশ হয়ে আমি বের হয়ে এসেছি হচ্ছে নেপালের লাইট নাইট এক্সপ্লোর করার জন্য। আর এখন আমার সাথে তোমরাও দেখতে থাকো কি কি এক্সপ্লোর করেছি। লাইফের একটা বড় ইচ্ছা পূরণ হয়েছে যে অচেনা শহরে, সবসময় আমার কাছে অচেনা শহর অনেক বেশি ভালো লাগে। আর খুব ইচ্ছা ছিল যে কোনো এক শহরে যাব, ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ডস ফ্যামিলি কেউ থাকবে না, একা একা এক্সপ্লোর করবো সব কিছু। তো সেটাই আসলে এনজয় করছি এখন, যেহেতু সামনে আমার বার্থডে। আর আমি হচ্ছে আমার কাছে কোনো টাকা নেই, একদমই টাকা নেই, জাস্ট কার্ড নিয়ে আমি চলে এসেছি। তো অনেক খুঁজে করার পর একটা এটিএম বুথ পেয়েছি, যেখান থেকে আসলে টাকা তুলেছি, কিন্তু সেটার মধ্যে হচ্ছে 1000 টাকার জন্য মানে 500 টাকা কেটে নিয়েছে। বাট সমস্যা না, যেহেতু আমার কাছে কোনো ক্যাশ নেই সেহেতু প্রবলেম না। এটা দিয়ে অন্তত পক্ষে স্ট্রিট ফুড খেতে পারবো। আর ভালোই লাগছে, যেহেতু এখন এখানে দিওয়ালি সিজন চলছে, এই জন্য সব বাসায় বাসায় লাইটিং। আর যতটুকু এখন পর্যন্ত আমার অভিজ্ঞতা আর কি দেশ নেপাল সম্পর্কে অনেক ভালো, কারণ এয়ারপোর্ট থেকে শুরু করে এখন পর্যন্ত, মানে এই রাত পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো, হেল্পফুল। আর আমার কাছে অনেক ভালো লাগছে, আর সেভও আছে। তো এখন ঘোরাঘুরি শেষ, আমি আমার রুমের দিকে চলে যাচ্ছি। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা সবাই আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে, আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, আর নেক্সট ভিডিওতে আমি কি কি অ্যাক্টিভিটিস করেছি, কোথায় ঘুরতে গিয়েছিলাম সেগুলো শেয়ার করব। জানি না কি হচ্ছে, মেবি বিয়ে বা ফেস্টিভ, যেহেতু দিওয়ালি চলছে এই জন্য হতে পারে আর কি ওরা ইয়ে করছে। এখন আমি আস্তে আস্তে আমার হোটেলের দিকে চলে যাবো আর কি। আমার হোটেলটা অনেক সুন্দর, আমি হোটেলে তোমাদের সাথে পরে শেয়ার করবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, গুড বাই, টাটা।